আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা আইসিটি বিষয়ে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অধ্যায় 2, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। তো গত ক্লাসেও আমরা কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং নিয়ে আমরা পড়াশোনা করছিলাম। আমরা গত ক্লাসে দেখছিলাম কমিউনিকেশন সিস্টেম জিনিসটা কি এবং কমিউনিকেশন সিস্টেমের বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের। তো প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি খন্দকার তায়েব শাহরিয়ার, প্রভাষক আইসিটি, সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রি কলেজ। আর আমার ইমেল আইডি হচ্ছে taib12@gmail.com। আপনাদের আইসিটি বিষয়ে যে কোনো সমস্যার জন্য আপনারা এখানে মেল করবেন। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখবো একটু দেখি। আজকের ক্লাসে আমরা ব্যান্ডউইথের ধারণা ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, ব্যান্ডউইথ জিনিসটা কি, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ব্যান্ডউইথ। তারপর ডাটা ট্রান্সমিশন মেথড বিশ্লেষণ করতে পারবো, বিভিন্ন ধরনের ডাটা ট্রান্সমিশন মেথড বর্ণনা করতে পারবো এবং বিট সিঙ্ক্রোনাইজেশন সম্পর্কে আমরা বলতে পারবো। আচ্ছা, তাহলে প্রথমে দেখি ব্যান্ডউইথ জিনিসটা কি। ব্যান্ডউইথ হচ্ছে, আপনারা দেখেন, এক স্থান থেকে অন্যত্র নির্ভরযোগ্যভাবে ডাটা আদান প্রদান করার হার বা গতিকে কি বলা হয়? ব্যান্ডউইথ বা ট্রান্সমিশন স্পিড বলা হয়। মানে এক স্থান থেকে অন্য স্থান, এক ডিভাইস থেকে অন্য ডিভাইস, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে আপনার ডাটা ট্রান্সমিশনের যে হার, মানে কত সময়ে কি পরিমাণ ডাটা ট্রান্সমিট হচ্ছে, হ্যাঁ, ডাটা ট্রান্সমিশনের গতি, ডাটা ট্রান্সমিশনের যে হার, এটাকে বলা হয় কি? ব্যান্ডউইথ বা ট্রান্সমিশন স্পিড। তাহলে ব্যান্ডউইথকে অন্যভাবে কি বলা যায়? ট্রান্সমিশন স্পিডও বলা যায়। আচ্ছা, তাহলে ব্যান্ডউইথ জিনিসটা আমরা জানলাম যে ডাটা ট্রান্সমিশনের গতি বা হার, যে এক সেকেন্ডে কি পরিমাণ ডাটা প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, হার বলতে আমরা সাধারণত বুঝি যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডাটা প্রবাহিত হচ্ছে, কিসের মধ্য দিয়ে? মাধ্যমের মধ্য দিয়ে। আমরা জানি দুটি ডিভাইসকে যদি আপনার কোনো মাধ্যম দ্বারা যুক্ত করা হয়, তাহলে ওই মাধ্যমের মধ্য দিয়ে কি হবে? ডাটা ট্রান্সমিট হবে। তাহলে এক স্থান থেকে অন্য স্থানে মাধ্যমের মধ্য দিয়ে ডাটা ট্রান্সমিশনের হারকে কি বলা হয়? ব্যান্ডউইথ বলা হয়। আচ্ছা, ব্যান্ডউইথের একক হচ্ছে আপনার বিপিএস, বিট পার সেকেন্ড। মানে এক সেকেন্ডে কি পরিমাণ বিট ট্রান্সমিট হচ্ছে। বিট কি? বিট হচ্ছে 0 এবং 1, হ্যাঁ, বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত 0 এবং 1 এই দুইটি অঙ্ককে কি বলা হয়? বিট বলা হয়। বিট হচ্ছে কি? 0 অথবা 1, হ্যাঁ, বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত 0 এবং 1 এই দুইটা অঙ্ককে কি বলা হয়? বিট বলা হয়। তাহলে বিট পার সেকেন্ড, এক সেকেন্ডে কি পরিমাণ বিট ট্রান্সমিট হলো, এটা দ্বারা প্রকাশ করা হয় কি? ব্যান্ডউইথ। তাহলে ব্যান্ডউইথ জিনিসটা কি? যে এক সেকেন্ডে আপনার কি পরিমাণ ডাটা ট্রান্সমিট হচ্ছে, হ্যাঁ, কয়টা বিট আপনার ট্রান্সমিট হচ্ছে। আমরা জানি কম্পিউটার আলটিমেটলি আপনি যাই দেন না কেন, ওইটা আলটিমেটলি কিসে রূপান্তরিত হয়? ডাটাতে রূপান্তরিত হয়, মানে বিটে রূপান্তরিত হয়, 10 তে রূপান্তরিত হয়। 10 হচ্ছে বিট। ঠিক আছে, এক সেকেন্ডে কি পরিমাণ বিট ট্রান্সমিট হচ্ছে, এটা হচ্ছে কি আপনার ব্যান্ডউইথ। তারপরে দেখেন প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট স্থানান্তরিত হয়, তা হচ্ছে ব্যান্ডউইথ। তাহলে ব্যান্ডউইথ কি আমরা আশা করি বুঝলাম, যে দুটি ডিভাইসের মধ্যে এক সেকেন্ডে যে পরিমাণ ডাটা মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাকে আমরা কি বলবো? ব্যান্ডউইথ বলবো বা ডাটা ট্রান্সমিশন স্পিড বলবো। ঠিক আছে, আচ্ছা, ব্যান্ডউইথকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড। হ্যাঁ, ন্যারো ব্যান্ড জিনিসটা কি? যদি দুইটি ডিভাইসের মধ্যে ডাটা ট্রান্সমিশন স্পিড কত হয়? 45 থেকে 300 বিপিএস পর্যন্ত হয়, তাহলে ওই গতিকে আমরা কি বলবো? ন্যারো ব্যান্ড। 45 থেকে 300 বিপিএস পর্যন্ত, বিপিএস মানে হচ্ছে বিট পার সেকেন্ড, মানে এক সেকেন্ডে যদি 300টা বিট ট্রান্সমিট হয়, এক সেকেন্ডে যদি 45 থেকে 300টা বিট ট্রান্সমিট হয় এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে মাধ্যমের মধ্য দিয়ে, তখন আমরা ওই গতিকে কি বলবো? ন্যারো ব্যান্ড বলবো। যেমন টেলিগ্রাফিতে উক্ত ব্যান্ড ব্যবহার করা হয়। টেলিগ্রাফ জিনিসটার আসলে এখন অস্তিত্ব নাই, এখন টেলিগ্রাফি কেউ ব্যবহার করে না। তো পূর্বে যখন টেলিগ্রাফ ছিল, অতীতে অনেক আগের কথা, তখন আপনার টেলিগ্রাফের মধ্য দিয়ে আপনার বিভিন্ন রকম সাংকেতিক চিহ্ন আদান প্রদান করা হইতো। যে টেলিগ্রাফের মতো, টেলিফোনের মতোই দুইটা ফোন ছিল, যেখানে ওই ফোনগুলোর মধ্য দিয়ে আপনার কি করা যেত? সাংকেতিক চিহ্নের আদান প্রদান করা যেত। হ্যাঁ, খুবই ধীর গতিতে আপনার কি হতো? ডাটা
ট্রান্সমিট হইতো মাত্র 1 সেকেন্ডে, মাত্র আপনার 300 বিট, 45 থেকে 300 বিট পর্যন্ত আপনার কি হইতে পারতো, ডাটা ট্রান্সমিট হইতে পারতো। তাহলে এই গতিকে আমরা কি বলবো, ন্যারো ব্যান্ড বলবো। আচ্ছা, তাহলে আরেকটা প্রকার আছে ব্যান্ডউইথে, সেটা হচ্ছে কি ভয়েস ব্যান্ড। তো ডাটা ট্রান্সমিশন স্পিড যখন মাধ্যমের মধ্য দিয়ে ডাটা ট্রান্সমিশনের গতিটা যখন হবে 9600 বিপিএস, মানে প্রতি সেকেন্ডে 9600 বিট। বিট কি আমি আগে বলছি কম্পিউটার ভাষায় 0 এবং 1, হ্যাঁ, এই দুইটাকে কি বলা হয়, বিট বলা হয়। তো প্রতি সেকেন্ডে যদি মাধ্যমের মধ্য দিয়ে 9600 বিট ট্রান্সমিট হয়, তাহলে ওই গতিটাকে আমরা কি বলবো, ভয়েস ব্যান্ড। যেমন টেলিফোন লাইনে উক্ত ব্যান্ড ব্যবহার করা হয়। যখন আমরা টেলিফোনে কথা বলি, তখন যে গতিতে টেলিফোনের মধ্য দিয়ে আমাদের ভয়েসটা ট্রান্সমিট হয় বা ডাটাটা ট্রান্সমিট হয়, ওই গতিটা হচ্ছে কত, 9600 বিপিএস পর্যন্ত হতে পারে, এবং এই গতিটাকে আমরা বলবো ভয়েস ব্যান্ড। এই ব্যান্ডউইথটাকে আমরা কি বলবো, ভয়েস ব্যান্ড। আচ্ছা, এখন আসেন ব্রডব্যান্ড। ব্রডব্যান্ড জিনিসটা কি, ব্রডব্যান্ড জিনিসটা হচ্ছে এই ক্ষেত্রে ডাটা ট্রান্সমিশন স্পিড হবে 1 মেগাবিট পার সেকেন্ড হতে 1 গিগাবিট পার সেকেন্ড। মানে 1 মেগাবিট মানে 1 সেকেন্ডে আপনার 1024 কিলোবিট, হ্যাঁ, 1024 বিটে 1 কিলোবিট, 1024 কিলোবিটে 1 মেগাবিট, 1024 মেগাবিটে 1 গিগাবিট। তাহলে আপনার মাধ্যমের মধ্য দিয়ে দুটি ডিভাইসে প্রেরক থেকে প্রাপকে যদি সেকেন্ডে 1 মেগাবিট ডাটাটা ট্রান্সমিট হয়, বা 1 মেগাবিট থেকে শুরু করে 1 গিগাবিট পর্যন্ত ডাটা ট্রান্সমিট হয়, তখন আমরা ওই গতিকে কি বলবো, ব্রডব্যান্ড বলবো। যেমন আমরা যে ইন্টারনেট কানেকশনটা ব্যবহার করি বর্তমানে, এটাকে আমরা বলি ব্রডব্যান্ড কানেকশন, তাই না? এখানে আমাদের ইন্টারনেট স্পিডটা অনেক বেশি থাকে। তারপর স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য যে স্পিডটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি আপনার ব্রডব্যান্ড কানেকশন। তারপর অপটিক্যাল ফাইবারের মধ্যে খুব দ্রুত, খুব স্পিডে, আপনারা জানেন আলোর গতিতে ডাটা ট্রান্সমিট হয়, তাহলে ওই ট্রান্সমিশন স্পিডটাও কিন্তু আপনার ব্রডব্যান্ড স্পিড, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার যদি বলতে পারেন যে আমরা যে 3G 4G, হ্যাঁ, আমরা 2G 1G 2G 3G 4G মোবাইল কমিউনিকেশন যে প্রজন্মগুলো আছে, এই প্রজন্মগুলোতে আপনার যত উপরের প্রজন্ম যাচ্ছে, 4G এর পরে 5G আসবে, জাস্ট কি হচ্ছে আর কিছুই না, ব্যান্ডউইথ বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? 3G তে ডাটা ট্রান্সমিশন স্পিডটা যেরকম ছিল বা ব্যান্ডউইথটা যেরকম ছিল, 4G তে আরেকটু বেশি, হ্যাঁ, 4G তে আরেকটু বেশি, এবং 5G তে কি হবে, আরো বেশি হবে। তাহলে যত প্রজন্ম যাবে আপনার কি হবে, ব্যান্ডউইথটা বাড়বে, ডাটা ট্রান্সমিশন স্পিডটা বাড়বে। যেমন 2G তে কিন্তু আমরা ভিডিও কল করতে পারতাম না, তাই না? কারণ ওইখানে ভিডিওর সাইজ যেহেতু অনেক বড় ছিল, কিন্তু আপনার 2G এর স্পিড কম থাকার কারণে এত বড় ভিডিও ওই গতিতে ট্রান্সমিট করা যেত না। কিন্তু 3G তে গিয়ে ডাটা ট্রান্সমিশন স্পিডটা বেড়ে যায় বা ব্যান্ডউইথটা বেড়ে যায়, সেজন্য 3G তে কিন্তু আপনার ভিডিও কল করা যায়। আবার 4G তে আপনার এইচডি ভিডিও কল করা যায়, যে আপনার ডাটা ট্রান্সমিশন স্পিডটা আরো বেড়ে গেছে। সেজন্য আপনার কি করা হয়, এইচডি ভিডিও আপনার 4G তে ট্রান্সমিট করা যায়। একইভাবে 5G তে আপনি আরো বেশি ডাটা অনেক দ্রুত স্পিডে ট্রান্সমিট করতে পারবেন। তাহলে আমরা ব্যান্ডউইথ জিনিসটা বুঝলাম। ব্যান্ডউইথ হচ্ছে ডাটা ট্রান্সমিশন স্পিড, বা 1 সেকেন্ডে যে পরিমাণ ডাটা ট্রান্সমিট হয় তাকে বলে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথের একক হচ্ছে বিপিএস, বিট পার সেকেন্ড। আর ব্যান্ডউইথকে কয় ভাগে ভাগ করা যায়, 3 ভাগে, ভয়েস ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড। মেথড মানে হচ্ছে কি পদ্ধতি। তো প্রেরক থেকে প্রাপকে বা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যখন ডাটা ট্রান্সমিট হবে, তখন কিছু পদ্ধতি অনুসরণ করে। এই পদ্ধতিটাকে বলা হয় কি, ডাটা ট্রান্সমিশন মেথড। ডাটা ট্রান্সমিশন মেথডকে আপনার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি সমান্তরাল বা প্যারালাল ডাটা ট্রান্সমিশন, আর একটা হচ্ছে কি অনুক্রম বা সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। তাহলে ডাটা ট্রান্সমিশন মেথড দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি সিরিয়াল ডাটা প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড, আর একটা হচ্ছে কি সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড। তো এখন আমরা দেখি প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথডটা জিনিসটা কি। তাহলে আমরা একটু সংজ্ঞাটা দেখি। প্রেরক ও প্রাপকের মধ্যে ডাটা সমান্তরাল ভাবে ট্রান্সমিট হয়। তাহলে দেখেন এখানে হচ্ছে প্রেরক, আমরা যদি এই চিত্রটা লক্ষ্য করি, এখানে প্যারালাল ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে সেন্ডার থেকে রিসিভারে, প্রেরক থেকে প্রাপকে ডাটা ট্রান্সমিট হচ্ছে, এবং ডাটা কিভাবে ট্রান্সমিট হচ্ছে, সমান্তরাল ভাবে। দেখেন এখানে 8 বিট ডাটা, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 বিট ডাটা 8টি লাইনে পৃথক ভাবে সমান্তরাল ভাবে কি হচ্ছে, সেন্ডার থেকে রিসিভারে ট্রান্সমিট হচ্ছে। হ্যাঁ, যেমন দেখেন একটি কেবলের মধ্যে দিয়ে 1 বাইট বা 8 বিট ডাটা পাশাপাশি স্থানান্তর করতে পারে কোন পদ্ধতিতে, প্যারালাল ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে। যেমন প্রিন্টারে এই পদ্ধতিতে কি হয়, ডাটা ট্রান্সমিট হয়। হ্যাঁ, তাহলে
প্যারালাল পদ্ধতিতে যদি আমি 8 বিট ডাটা বা 1 বাইট ডাটা সেন্ডার থেকে রিসিভারে প্রেরণ করতে চাই বা ট্রান্সমিট করতে চাই, তাহলে কি হবে, 8টা লাইন দরকার হবে। ঠিক আছে, প্রতিটা লাইনে প্রতিটা বিট ডাটা ট্রান্সমিট হবে যুগপৎ ভাবে সেন্ডার থেকে রিসিভারে, সমান্তরাল ভাবে, যুগপৎ ভাবে, পৃথক ভাবে, ভিন্ন ভিন্ন লাইনে সেন্ডার থেকে রিসিভারে একই সময়, হ্যাঁ একই সময় সবগুলা ডাটা একই সময় কোথায় আসবে, সবগুলা ডাটা এখানে যে 8 বিট ডাটা আছে একই সময় রিসিভার এন্ডে কি করবে, পৌঁছবে। তাহলে এই ট্রান্সমিশন মেথডটাকে আমরা কি বলবো, প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড। তাহলে এই ট্রান্সমিশন মেথডের সুবিধাটা কি, খুব দ্রুত গতি সম্পন্ন, যে একসাথেই আপনার 8 বিট ডাটা সেন্ডার থেকে রিসিভারে 8টা পৃথক লাইনের মধ্য দিয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে এই ট্রান্সমিশন মেথডের স্পিডটা বেশি, গতিটা বেশি। স্পিড বেশি হওয়া মানে এখানে হচ্ছে কি আপনার ব্যান্ডউইথটা বেশি। ঠিক আছে, যেমন কম্পিউটারের হার্ডওয়্যারে মাদারবোর্ডের সাথে আপনার হার্ড ডিস্কের যে কানেকশনটা, বা মাদারবোর্ডের সাথে প্রসেসরের যে কানেকশনটা, মাদারবোর্ডের সাথে মানে কম্পিউটারের ইন্টারনাল কম্পোনেন্ট গুলা বা ডিভাইস গুলা একটার সাথে আরেকটা কিন্তু আপনার প্যারালাল ট্রান্সমিশন মেথডে মাধ্যমে কিন্তু আপনার একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের ডাটা ট্রান্সমিট করা হয়। সাধারণত নিকটবর্তী ডিভাইসে, খুবই নিকটবর্তী ডিভাইসে খুব দ্রুত গতিতে আপনার ডাটা ট্রান্সমিশন করার জন্য প্যারালাল ডাটা ট্রান্সমিশন পদ্ধতিটা ব্যবহার করা হয়। আর এই ট্রান্সমিশন মেথডের অসুবিধাটা কোথায়, অসুবিধা হচ্ছে যে ডাটা ট্রান্সমিশন লাইন যেহেতু বেশি, আপনি দেখেন এখানে 8টা লাইন ব্যবহার করা হয়েছে 8 বিট ডাটা ট্রান্সমিট করার জন্য। যেহেতু আপনার লাইন বেশি লাগে, সেজন্য আপনার এখানে এই ট্রান্সমিশন পদ্ধতিতে আপনার কি খরচটা বেশি হয়। হ্যাঁ, তাহলে আমরা প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে জানতে পারলাম। এখন আসেন আমরা সিরিয়াল, সরি এখানে এটা প্যারালাল না, এটা হচ্ছে সিরিয়াল। হ্যাঁ, তাহলে এখন আমরা জানবো সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে। সিরিয়াল, আচ্ছা, তো আমরা এখন জানবো সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে। তাহলে প্রেরক ও প্রাপকের মধ্যে আমরা যদি একটু সংজ্ঞাটা দেখি, সিরিয়াল ডাটা ট্রান্সমিশনে কিন্তু আপনার একটা লাইন থাকবে। ঠিক আছে, সেন্ডার থেকে রিসিভারের ডাটা ট্রান্সমিট হওয়ার জন্য একটা লাইন থাকবে। দেখেন, প্রেরক ও প্রাপকের মধ্যে 1 বিটের পর অপর একটি বিট চলাচল করে। হ্যাঁ, যেমন একটি কেবলের মধ্য দিয়ে 1 বাইট বা 8 বিট ডাটা এক লাইনে স্থানান্তরিত হয়। এই যে এখানে দেখতেছেন, এটা হচ্ছে সেন্ডার, হ্যাঁ, আর এটা হচ্ছে রিসিভার। তাহলে সেন্ডার এই ডাটাটা উৎপন্ন করলো 8 বিট ডাটা, এবং রিসিভার সেম ডাটা রিসিভার গ্রহণ করবে। তাহলে এখানে সেন্ডার থেকে রিসিভারের মধ্যে যে কমিউনিকেশন হচ্ছে তা একটা লাইনের মধ্যে হয়েছে, একটা লাইনের মাধ্যমে হয়েছে। ঠিক আছে, মাধ্যম হিসাবে যে মাধ্যমটাই ব্যবহার করা হোক না কেন, যাই ব্যবহার করা হোক না, কিন্তু আপনার লাইন হবে কি একটা লাইনের মধ্য দিয়ে আপনার কি সবগুলা ডাটা সেন্ডার থেকে রিসিভারে ট্রান্সমিট হবে। ঠিক আছে, এখানে যেমন 1 বাইট বা 8 বিট, আমরা জানি 1 বাইট সমান 8 বিট, 8 বিট ডাটা এক লাইনে স্থানান্তরিত হয়েছে। ঠিক আছে, যেমন মডেম ও মাউসে এই পদ্ধতিতে ডাটা ট্রান্সমিট হয়। আপনারা ইউএসবির নাম শুনবেন, ইউনিভার্সাল সিরিয়াল বাস। এখানে কি আছে, সিরিয়াল বাস। বাস মানে হচ্ছে কেবল, বা বাস মানে হচ্ছে তার, কম্পিউটার ভাষায় বাস মানে বাসকে তারও বলা হয় বা লাইন বলা হয়। তাহলে ইউনিভার্সাল সিরিয়াল বাস, তাহলে পেন ড্রাইভে বা বিভিন্ন স্টোরেজ ডিভাইসে, এক্সটার্নাল যে ডিভাইস গুলো আছে, এই ডিভাইস গুলাতে ইউএসবির মাধ্যমে যদি আমরা কানেকশন করি, তাহলে ওই ডিভাইস গুলাতে যেভাবে ডাটা ট্রান্সমিট হবে, এই ট্রান্সমিশন পদ্ধতিটা কি হবে, সিরিয়াল ডাটা ট্রান্সমিশন পদ্ধতি। আচ্ছা, সিরিয়াল ডাটা ট্রান্সমিশন পদ্ধতিটাই আপনার বেশি ব্যবহার করা হয় দূরবর্তী কমিউনিকেশনের জন্য। ঠিক আছে, কারণ আপনি যদি দূরবর্তী কমিউনিকেশনে প্যারালাল ট্রান্সমিশন মেথড ব্যবহার করতে চান, তাহলে কিন্তু আপনার খরচ অনেক বেড়ে যাবে, এবং এটা আপনার জন্য ফ্রুটফুল হবে না, আপনার জন্য খুব ভালো হবে না। ঠিক আছে, প্যারালাল ট্রান্সমিশন মেথডে, কিন্তু সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথডে আপনার খরচ কম হবে, এবং এখানে আপনার ট্রান্সমিশন পদ্ধতিটা বা এই ট্রান্সমিশন পদ্ধতিটা আপনার দূরবর্তী কমিউনিকেশনের জন্য, সেজন্য কি হবে, ভালো হবে। দেখেন সুবিধাটা দেখেন, কম খরচে ট্রান্সমিশন লাইন অনেক দূর পর্যন্ত বাড়ানো যেতে পারে। ঠিক আছে, আপনি ইচ্ছা করলে অনেক দূর পর্যন্ত আপনি কি করতে পারবেন, সিরিয়াল ট্রান্সমিশন পদ্ধতিতে ডাটা ট্রান্সমিট করতে পারবেন, কারণ এখানে আপনার লাইন ব্যবহার করা হয়, ডাটা ট্রান্সমিশনের জন্য একটা লাইন ব্যবহার করা হয়। আর প্যারালাল ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে আপনার ডাটা ট্রান্সমিশনের জন্য একাধিক লাইন ব্যবহার করা হয়। ওইখানে একাধিক লাইনে, প্যারালাল ট্রান্সমিশনের ক্ষেত্রে একাধিক লাইনে যুগপৎ ভাবে সেন্ডার থেকে রিসিভারে ডাটা যাবে, কিন্তু সিরিয়াল ডাটা ট্রান্সমিশনে আপনার একটা লাইন ব্যবহার করা হবে, একটা লাইনের মাধ্যমেই আপনার সকল ডাটা সেন্ডার থেকে রিসিভারে যাবে। আচ্ছা,
আর এই ডাটা ট্রান্সমিশন মেথডের অসুবিধা কি, এই ট্রান্সমিশন মেথডটা হচ্ছে ধীর গতি সম্পন্ন। কারণ আপনি দেখতেছেন যেখানে এক বিট করে ডাটা ট্রান্সমিট হচ্ছে, আর ওইখানে প্যারালালে 8 বিট ডাটা একসাথে ট্রান্সমিট হচ্ছে, তাহলে ওইখানে স্পিডটা অনেক বেশি। আর এখানে যেহেতু এক বিট করে ডাটা ট্রান্সমিট হচ্ছে, এক বিটের পর এক বিট, এই যে যেমন এখানে এই ডাটাটা 0100 এক বিট করে ট্রান্সমিট হচ্ছে, হ্যাঁ, তাহলে এই ট্রান্সমিশন পদ্ধতিটা অনেক ধীর গতি সম্পন্ন। মানে এই ট্রান্সমিশন পদ্ধতির আপনার কি হবে, ব্যান্ডউইথ অনেক কম, ঠিক আছে। তো ব্যান্ডউইথ যেহেতু কম, সেজন্য ডাটা ট্রান্সমিশন গতিটাও কি খুব ধীর। আচ্ছা, তাহলে আমরা প্যারালাল ডাটা ট্রান্সমিশন এবং সিরিয়াল ডাটা ট্রান্সমিশন, দুই ধরনের ডাটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন আসেন বিট সিঙ্ক্রোনাইজেশন জিনিসটা কি। বিট সিঙ্ক্রোনাইজেশন, আচ্ছা দেখেন, বিট সিঙ্ক্রোনাইজেশন জিনিসটা আমি যদি একটু পড়ি বইয়ের ভাষায়, অনুক্রম বা সিরিয়াল ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরক থেকে প্রাপকের ডাটা ট্রান্সমিট হওয়ার সময় অবশ্যই একটি সমঝোতা থাকা দরকার, যাতে সিগন্যাল বিটের শুরু ও শেষ কি করে বুঝতে পারে। হ্যাঁ, বিটের শুরু ও শেষ বুঝতে না পারলে প্রাপক সেই সিগন্যাল থেকে ডাটা পুনরুদ্ধার করতে পারবে না। কাজেই অনুক্রম বা সিরিয়াল ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বলা হয় বিট সিঙ্ক্রোনাইজেশন। আচ্ছা, আমি আপনাদেরকে একটু স্পষ্ট করে বলি জিনিসটা, যে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে আপনারা যদি এখানে দেখেন, সিরিয়াল ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে সেন্ডার থেকে যখন রিসিভারে ডাটা যাবে, তখন সেন্ডার যখন পাঠাবে ডাটা রিসিভারকে, তখন রিসিভারকে ডাটা শুরু বুঝতে হবে এবং শেষ বুঝতে হবে। রিসিভার যদি ডাটা শুরু এবং শেষ না বুঝতে পারে, তাহলে কিন্তু রিসিভার ডাটাটা গ্রহণ করতে পারবে না। সেজন্য রিসিভার এবং সেন্ডারের মধ্যে একটা সমঝোতা থাকা দরকার। এই সমঝোতাটাকেই বলা হয় বিট সিঙ্ক্রোনাইজেশন, ঠিক আছে। তাহলে সিরিয়াল ডাটা ট্রান্সমিশনে সেন্ডার এবং রিসিভারের মধ্যে ডাটা কমিউনিকেশন হওয়ার জন্য রিসিভার যাতে সেন্ডার যে ডাটাটা পাঠায় ওই ডাটা শুরু এবং শেষ বুঝতে পারে, সেজন্য সেন্ডার এবং রিসিভারের মধ্যে কি দরকার, একটা সমঝোতা দরকার। এই সমঝোতাটাকে কি বলা হয়, বিট সিঙ্ক্রোনাইজেশন বলা হয়, ঠিক আছে। এই সমঝোতা বা এই বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে কি বলা হয়, বিট সিঙ্ক্রোনাইজেশন বলা হয়। আচ্ছা, আমরা বুঝতে পারলাম তাহলে যে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে সেন্ডার এবং রিসিভারের মধ্যে ডাটা ট্রান্সমিট করার জন্য একটা সমঝোতা থাকা দরকার। সমঝোতাটা কিরকম, যাতে রিসিভার বুঝতে পারে সেন্ডার যখন ডাটা সেন্ড করবে কোথায় ডাটা শুরু হচ্ছে এবং কোথায় ডাটা শেষ হচ্ছে। হ্যাঁ, এই সমঝোতাটা বা এই সমন্বয়ের যে ব্যাপারটা ঘটে, এই ব্যাপারটাকে আপনার বলা হয় কি, বিট সিঙ্ক্রোনাইজেশন। এই পদ্ধতিটাকে আপনার কি বলা হয়, বিট সিঙ্ক্রোনাইজেশন। আচ্ছা, বিট সিঙ্ক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মেথডকে, যেহেতু বিট সিঙ্ক্রোনাইজেশন জিনিসটা করতেছে আপনার সিরিয়াল ডাটা ট্রান্সমিশনের সাথে, তাহলে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন পদ্ধতিকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: অ্যাসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতি, সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতি, আইসোঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতি। আমরা এখানে দেখতেছি সিরিয়াল ডাটা ট্রান্সমিশনকে বিট সিঙ্ক্রোনাইজেশনের উপর ভিত্তি করে আপনার আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: অ্যাসিঙ্ক্রোনাস, সিঙ্ক্রোনাস এবং আইসোঙ্ক্রোনাস। তো আজকের ক্লাসে আমি এখানেই শেষ করতে চাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা কি কি জানলাম? আজকের ক্লাসে আমরা প্রথমে জানলাম যে ব্যান্ডউইথ জিনিসটা কি। হ্যাঁ, ব্যান্ডউইথ জিনিসটা কি? ব্যান্ডউইথ হচ্ছে ডাটা ট্রান্সমিশন স্পিড। ব্যান্ডউইথ কয় প্রকার? ব্যান্ডউইথ 3 প্রকার: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড। তারপর আমরা দেখলাম যে ডাটা ট্রান্সমিশন মেথড। ডাটা ট্রান্সমিশন মেথড কি, এবং ডাটা ট্রান্সমিশন মেথড 2 ধরনের, একটা হচ্ছে কি সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড, একটা হচ্ছে প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড। আবার বিট সিঙ্ক্রোনাইজেশন জিনিসটাকে আমরা দেখলাম সিরিয়াল ডাটা ট্রান্সমিশনের মেথডের ক্ষেত্রে বিট সিঙ্ক্রোনাইজেশন জিনিসটাকে দেখলাম। আবার দেখলাম যে বিট সিঙ্ক্রোনাইজেশনের উপর ভিত্তি করে সিরিয়াল ডাটা ট্রান্সমিশনকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: অ্যাসিঙ্ক্রোনাস, সিঙ্ক্রোনাস এবং আইসোঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড। সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথডের এই প্রকারভেদগুলো আমরা আবার পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমি ক্লাসটা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আর ক্লাস সম্পর্কে যে কোনো কিছু জানতে চাইলে আমার আজকের ক্লাসে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।